সরকারি চাকরিতে কোটা নিয়ে মুক্তিযোদ্ধার সন্তান ও রাষ্ট্রপক্ষের মামলায় এবার পক্ষভুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। কোটা সংস্কার চেয়ে তাদের আদালতে যাওয়াকে যৌক্তিক বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা নিয়ে সব পক্ষের বক্তব্য শুনে ন্যায় বিচার আশা করছেন আইনমন্ত্রী আনিসুল হক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে শিক্ষার্থীরা। কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি স্থগিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি। এমন পরিস্থিতিতে কোটা নিয়ে মামলায় পক্ষভুক্ত হয়েছে দুই শিক্ষার্থী। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে তাদের আবেদনের বিষয়ে বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির কথা। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের বিশেষ চেম্বার আদালত শুনানির এই দিন ঠিক করেন। এর আগে শিক্ষার্থীদের পক্ষে বিশেষ চেম্বারে আবেদন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আমরা চাচ্ছি যে এটার একটা সম্মানজনক সন্তোষজনক সমাধান হোক। আপিল বিভাগ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। আমরা এই প্রেয়ার নিয়ে আসছি, আগামীকালকে হিয়ারিং হবে। এটা কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের আদালতে যাওয়ার সিদ্ধান্ত যৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় একথা বলেন তিনি। তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা নিশ্চয় কোর্ট শুনবে। কোটা নিয়ে বিচারাধীন মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করে শিক্ষার্থীরা ঠিক পথে হাঁটছেন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আন্দোলন করে সমস্যার সমাধান হবে না, এতে আদালত অবমাননাও হতে পারে। একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। এবং তারা যদি এবং তাদের বক্তব্য এখন তারা আদালতে দেবেন। শিক্ষার্থীরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এখন তারা আন্দোলন প্রত্যাহার করবেন বলে আশা করছেন আইনমন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছেন আসিফ মাহমুদ এবং রাজধানীর সেন্ট্রাল রোড থেকে আমাদের সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ মাহমুদের কাছে একটু যেতে চাই। তার কাছে শুরুতে জানতে চাইবো যে কোটা বাতিল নাকি সংস্কার, এখন আপনাদের দাবি কোনটা? জি আসিফ মাহমুদ, আপনার কাছে আমি প্রশ্নটি করেছি, কোটা বাতিল নাকি সংস্কার, আপনাদের দাবি কি এখন? আচ্ছা, দুঃখিত আমি শুনতে পাচ্ছিলাম না প্রথমে। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা কোটা বাতিল চাচ্ছি না। আজকে আমাদের যে সংবাদ সম্মেলন একটু আগে আপনারা প্রচার করবেন, সেখানেও আমরা বলেছি আমরা কোটা প্রথার একটা যৌক্তিক সংস্কার চাই, কারণ বাতিল কোনো স্থায়ী সমাধান হতে পারে না। এটা আমরা দেখেছি 2018 সালে যখন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করা হলো পরিপত্র জারি করে, সেটি হাইকোর্টে স্থায়ী হলো না। সেটি হাইকোর্টে গিয়ে সেই পরিপত্রটি অবৈধ ঘোষিত হয়ে গেল। এবং আমরাও মনে করি, আমরা 2018 সালে যখন আন্দোলন করেছি তখন আমরা কোটা ব্যবস্থার সংস্কার চেয়েছিলাম, আমরা বাতিল চাইনি। এবং 18 সালের পরিপত্রকে আমিও ত্রুটিপূর্ণ মনে করি এই জায়গা থেকে যে সেখানে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর কোটাও বাতিল করা হয়েছে। যারা প্রতিবন্ধী জনগোষ্ঠী আছেন, আমাদের নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, তাদের কোটাও বাতিল করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি সেটি ত্রুটিপূর্ণ একটি পরিপত্র ছিল এবং সেক্ষেত্রে একটি বৈষম্য করা হয়েছিল। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শুধুমাত্র কোটা বাতিল করা হয়েছিল, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যেখানে সবচেয়ে বেশি কোটা থাকে, কোথাও কোথাও সেটা 96%, 82%, 70%, সেই জায়গাগুলোতে কিন্তু কোটা বহালি ছিল। সেই জায়গা থেকে আমরা এখন এক দফা দাবি করছি যে কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান করতে হবে এবং সেই স্থায়ী সমাধান হলো সকল গ্রেডেই কোটা একটি কমিশন গঠনের মধ্য দিয়ে কোটা ব্যবস্থার একটি সমাধান আপনারা চাইছেন। আমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খায়ের মাহমুদ আছেন, আমরা একটু তার কাছে যেতে চাই। জনাব খায়ের মাহমুদ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কোটা রাখা না রাখা এটা কি রাষ্ট্রের নীতি হওয়ার কথা না?
বিষয়টি অবশ্যই রাষ্ট্রের নীতির বিষয়, কিন্তু যেটা হয়েছে বিগত সময়ে, অর্থাৎ কোটার ইতিহাসটা যদি আপনি দেখেন, ৭২ সালের ইন্টেরিয়াম অর্ডার থেকে বঙ্গবন্ধু সেই মুক্তিযোদ্ধাদের সম্মানের সাথে তাদের একটা মূল্যায়নের যে জায়গা থেকে উনি শুরু করেছিলেন, এরপরে ১৯৯৭ সালে প্রথম আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং ২০১১ সালে নাতিদের জন্য। সো এর পরিপ্রেক্ষিতে যে সময়টা পার হয়েছে, অর্থাৎ প্রায় ৪০-৪৫ বছর পরে গিয়ে একটা কিন্তু পরিবর্তন হয়েছে, জেনারেশন চেঞ্জেস হয়েছে, এবং প্রতিনিধিত্বের যেই আনুপাত সেটাও একটা সময় আলোচনায় চলে এসছে। সেই হিসেবেই কিন্তু ২০১৮ সালের একটা অংশগ্রহণমূলক আন্দোলন কিন্তু ছাত্র সমাজ করেছে। তো তখন যেভাবে সরকারের তরফ থেকে এটাকে বাতিল করা হয়েছে, সেইটা কিন্তু আমি মনে করি যে কোটার যেই স্পিরিট সেটার সাথে কিছুটা হলেও সাংঘর্ষিক। কেননা একটা সমাজে আপনার সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব দরকার, সরকারি চাকরিতে সেটা আরও বেশি দরকার। সেখানে অনগ্রসর মান যদি অংশ থাকে, সেখানে প্রতিবন্ধী কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা ফ্রিডম ফাইটার যারা সমাজের সবচেয়ে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের থাকতে পারে। রাষ্ট্রের সিদ্ধান্তে যে জায়গাটা আপনি বললেন, অবশ্যই এটা রাষ্ট্রের সিদ্ধান্ত, কিন্তু বিগত সময়ের আমি যেটা বললাম যে 18 সালের রিয়াকশন গভর্নমেন্ট গেভ, সেটার প্রেক্ষিতে কিন্তু এটাকে পরবর্তীতে আদালতে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে একেবারে নাই করে দেওয়া হয়েছে গোটার বিষয়টা, সেটা কতটুকু আসলে আইনসম্মত, বা তখন আদালত বিষয়টাকে কিন্তু বাতিল করেছে। এবং এখানে মজার বিষয় হচ্ছে একদমই আমাদের সাথে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানও আছেন, তার কাছে একটু জানতে চাইবো, জনাব এম এ মান্নান, আপনার কাছে একটু জানতে চাইবো যে কোনো পক্ষই যদি আদালতের রায় মেনে না নেয়, সেক্ষেত্রে আসলে আদালতের বা সরকারের পক্ষ থেকে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত কঠিন আইনের বিষয় এখানে আছে, সাংবিধানিক আইনের বিষয় আছে, আমি অত বিষয়ের ভিতরে যেতে পারবো না। তো ইতিমধ্যে যারা লক্ষণীয় সরকার পক্ষের দুজন অত্যন্ত জ্যেষ্ঠ ব্যক্তি, জনাব আব্দুল কাদের এবং জনাব আমাদের আইনমন্ত্রী মহোদয় আনিসুল হক সাহেব, যে কথা বললেন, অত্যন্ত ইতিবাচক মন্তব্য করলেন আমি যে শুনলাম। এবং আমাদের ছাত্রদের পক্ষে জনাব মনসুরুল হক অ্যাডভোকেট সাহেব, যে মঞ্জুরুল হক যে কথাগুলো বললেন, সেটা দেখলাম খুবই ইতিবাচক। সর্বশেষ যিনি বললেন, প্রত্যেকের কথার মধ্যে একটি আইনের প্রতি, সংবিধানের প্রতি সম্মানের একটা প্রকাশ আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আইনের শাসন চাই, সাংবিধানিক আইনের সুরক্ষা চাই। সেই আলোকে মনে করি যে বিষয়টাকে যতই আমরা বাইরে থেকে সাজানোবার চেষ্টা কোনো মহল থেকে হচ্ছে, আমার মনে হয় এটা আসলে অতটা নয়। আমরা যদি আইনের শাসনে বিশ্বাস করি, আদালতের কাছে আমরা গেছি, আদালত যে রায় দিবে, অ্যাডভোকেট মহোদয় বললেন একটু আগে, উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশনে যেটা চূড়ান্ত বিচার করবে, সকল পক্ষ মানতে বাধ্য হবে, অবশ্যই মানতে বাধ্য হবে বলে আমি মনে করি। এবং আমি বিশ্বাস করি, আমার আস্থা আছে, যে সকল কারণে কোটাগুলো করা হয়েছিল, এটা আমাদের উচ্চ আদালতে যারা আছেন, বিচারকবৃন্দ, মহামান্য বিচারকবৃন্দ, তারা এই সম্বন্ধে অবগত আছেন। একটি কথা আমি বলতে চাই, এটা আমরা কোনো বিশেষ দেশ নয়, শুধু আমরাই করছি। মুক্তিযোদ্ধাদের প্রতি যে একটা আবেগ, যে একটা জাতীয় স্বীকৃতি, জাতীয় সম্মান, এইটা বহিঃপ্রকাশ শুধু আমাদের এখানে হচ্ছে না। একটা এক্সট্রিম উদাহরণ আপনাকে দেব। ইন্দোনেশিয়া ৬৫ সালে কমিউনিস্ট পার্টি ইন্দোনেশিয়া সরকারের বিরুদ্ধে বিশাল বিপ্লব করেছিল, হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছিল। তারপরে সুহার্তো তখনকার সেনাপ্রধান ক্ষমতা দখল করে ইন্দোনেশিয়া কমিউনিস্ট পার্টিকে শুধু ব্যান করে নেয় চিরদিনের জন্য। তাদেরকে বলছে তাদের সন্ততিরাও কোনো মতেই ইন্দোনেশিয়া। জনাব এম এ মান্নান, আমরা আবারও আপনার কাছে ফিরবো একই বিষয়ে কথা বলতে। আমাদের সাথে আন্দোলনরত শিক্ষার্থী আছেন আসিফ মাহমুদ, তার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আদালতের রায় মেনে নেওয়ার মানসিকতা কি আপনাদের রয়েছে? জি, অবশ্যই। আদালতের রায়, যেহেতু উচ্চ আদালতের বিষয়টি বিচারাধীন আছে, আদালতের রায় শিরোধার্য, সেটা মানতে রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই বাধ্য। তবে এখানে একটু আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে 2018 সালে আন্দোলনকারীদের পক্ষ থেকে, যখন কোটা আন্দোলন শুরু হওয়ার আগেই 31 জানুয়ারি 2018 আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি শিক্ষার্থীদের পক্ষ থেকে রিট করতে যাওয়া বলে হাইকোর্ট সেটিকে খারিজ করে, এই বলে যে এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, এখানে হাইকোর্ট ইন্টারভেন করতে পারবে না। কিন্তু 2021 সালে দেখলাম যে মুক্তিযোদ্ধার সন্তানরা যে রিটটি করলেন, সেটা একই বিষয়ে হাইকোর্ট সেই রিটটি নিলেন, এবং 2024 সালের 5ই জুন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু
2018 সালের পরিপত্রটি বাতিল হয়ে গেল। তো হাইকোর্টের এই যে শিক্ষার্থীদের ক্ষেত্রে এক ধরনের সিদ্ধান্ত এবং যারা কোটার পক্ষে আছেন তাদের ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত, এটি আমাদেরকে কিছুটা হলেও ক্ষুব্ধ করেছে শিক্ষার্থীদের ক্ষুব্ধ মধ্যে। করেছে এবং এটার একটি বিচলিত প্রভাব করেছে। আমি বুঝতে পেরেছি আসলে আপনি কি বলতে চাচ্ছেন। আমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খায়ের মাহমুদ আছেন, আমি তার কাছে একটু যেতে চাই। জনাব খায়ের মাহমুদ, আদালত বেশি সময় নেয়ার কারণে কি শিক্ষার্থীরা আন্দোলন করার সময়টা পেয়েছে বা সুযোগটা পেয়েছে বলে মনে করেন আপনি? দেখুন, আদালতের বিচারিক বিষয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আদালত তার যৌক্তিক সময়টুকুই তিনি নিয়েছেন এবং এখানে আমার মনে হয় আদালত যেটা তার সম্পূর্ণ সিদ্ধান্ত আমরা এখনো জানিনি। ইটস অ্যান মানে শর্ট অর্ডার। এখানে বাতিল বলেছে, কিন্তু কতটুকু তাদের পূর্ণ আদেশে বলা আমরা দেখতেও পারি, হয়তো একটা নির্দিষ্ট সংখ্যা তারা ঠিক করে দিবেন। আমাদের পরে আপিল বিভাগের অংশ আছে। সুতরাং আদালতের এই সময়ের বিষয়টা নিয়ে আসলে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় আদালতকে তাদের প্রয়োজনীয় সময় দিতে হবে, কেননা তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করেন এবং সেটার জন্য প্রয়োজনীয় সময় যদি লাগে সেটা দিতে হবে। ঠিক একইভাবে ছাত্রছাত্রীদেরকেও তারা যেহেতু আন্দোলন করছেন তাদেরও সেই যৌক্তিক বিষয়টি মাথায় রাখা দরকার, কেননা যে নেচারে আসলে আন্দোলনটা হচ্ছে এতে আমরা সবাই কম বেশি এফেক্টেড হচ্ছে। আপনি ঢাকা সহ সারা বাংলাদেশে চিন্তা করেন। সুতরাং তাদেরও আদালতের প্রতি সম্মান রেখে, আইনের প্রতি সম্মান রেখে সেই যৌক্তিক সময়টুকু ধৈর্য ধরা আমার মনে হয় উচিত। এবং আজকে যেই ডেভেলপমেন্টটা হয়েছে এটা আমি মনে করি ভেরি পজিটিভ ডেভেলপমেন্ট, যে ছাত্ররা পক্ষভুক্ত হয়েছে এবং আদালতে তারা তাদের যুক্তি তর্ক দিয়ে তারা এটার মধ্যে থেকে আইনি সমাধান, যেটা রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছিল, সেদিকটাতে তারা নিয়ে যাচ্ছেন। সুতরাং ওই সময়টুকু ছাত্রদের, একইভাবে আমি মনে করি ছাত্ররা তো আমাদেরই ছাত্র, আমাদের পরিবারের সবার সেই সময়টুকু দিয়ে আমার মনে হয় ধৈর্য ধরা উচিত এবং আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমাদের ওয়েট করা উচিত আমি বলে মনে করি। জি, অবশ্যই। আমরা আরেকবার পরিকল্পনা মন্ত্রী, সাবেক পরিকল্পনা মন্ত্রী আছেন আমাদের সাথে এম এ মান্নান, তার কাছে একবার যেতে চাই। জনাব এম এ মান্নান, আমরা জানি যে কোটা আন্দোলনের পাশাপাশি কিন্তু পেনশন নিয়েও আন্দোলন চলছে শিক্ষকদের পক্ষ থেকে। এই কোটা বা পেনশন আন্দোলনের থামাতে বা এই আন্দোলনের বিপক্ষে আসলে সরকার কি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? এটা হবেই তো, একটা সরকার, একটা জীবন্ত সরকার, চলমান সরকার কাজ করছে। মত ভিন্নতা থাকতে পারে এবং নাগরিক সমাজ, ছাত্র সমাজ, যে কোনো সমাজ এর বিরুদ্ধে যেতে পারে। পথ আমাদের শুধু একটাই আছে, আইন। আমরা আইনের শাসন চাই। আইনের শাসন যদি আমরা চাই, একটু ক্ষোভ আমি জানাব আসিফ মাহমুদের কথার মধ্যে, এইটি আমার ভয়ের ব্যাপার, যে তারা হাইকোর্টের কোনো একটা বিষয় সম্বন্ধে তাদের মনে কিছু সংশয় বা কিছু একটা আছে, এইটা দূর করা খুবই প্রয়োজন আমাদের, তাদের জন্য, আমাদের আগামী প্রজন্ম, আমাদের জন্য। এবং আমি বিশ্বাস করি আমাদের উচ্চ আদালত অবশ্যই কোনো বোবা খেলা নন। তারা দেশের প্রেক্ষিত, ইতিহাস, ট্র্যাডিশন সম্বন্ধে ভালোই জানেন। আমরা আশা করি এমন একটি অর্ডার বেরিয়ে আসবে যেটা সকল মহলেই অন্তপক্ষে কাজ করার সুযোগ পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী চমৎকার বলেছেন, সাবজুডিস ম্যাটার, এটি যে বিচারাধীন বিষয়। অলরেডি সকল মহল উচ্চ আদালতে গেছে। মনে মনে ভীতি থাকলেও, ক্ষোভ থাকলেও, সংশয় থাকলেও, তারাও যারা আসিফ মাহমুদরাও উচ্চ আদালতে আজকে 2জন পার্টি হয়েছে। আমার মনে হয় ইন দ্য লার্জার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি আমরা বোধহয় আদালতের আদেশ পর্যন্ত ওয়েট করা প্রয়োজন। আমি আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো, যে কোটা ইস্যুতে কি আরো বেশি আলোচনা বা অনেক বেশি বিশ্লেষণ প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন? এখানে ইমোশন একটা বিষয়, আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি সরকারের পক্ষে কোনো মুখপাত্র নই, দলেরও আমি পক্ষে কথা বলছি না। হ্যাঁ, আমি একটি রাজনৈতিক সিটে আমি প্রতিনিধিত্ব করি, আমার গ্রামের মানুষের সঙ্গে কথাবার্তা হয়, তাদের অনেকের মনেই আমি এই প্রশ্ন আমার কাছে এসছে যে হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া হয়েছে কোটা, ফাইন, কিন্তু এটাকে কন্টিনিউ করবেন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এইটা নিয়ে আমাকে অনেকেই, এটা ভয়ের ব্যাপার নয়, এটা কোনো ভয়ের থেকে কথা বলছিলাম, আমাকে প্রশ্ন করেছেন। এই বিষয়টা আমি আশা করি সকল মহল, উচ্চ আদালত এই বিষয়টাতে একটা ভূমিকা রাখবেন এবং সরকার এইটাকে বাস্তবতার আলোকে যথাযথ বিবেচনা করবে। এইটা আমার সমাধান আসবে, এটা সবাই আসলে আমরা আশা করছি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।